আজকে আমরা ক্লাসিক্যাল এজ আলোচনা করব। কি ক্লাসিক্যাল এজ মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গেলে, ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়তে গেলে ক্লাসিক্যাল যুগ খুব ভালো করে বোঝা দরকার। আমরা জানি যে ইংল্যান্ডে সবদিকে প্রথমে, ইংল্যান্ড বা দ্য গ্রেট ব্রিটেন তুমি যাই বলো, চারটা ভাগে ভাগ করা হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্থ আয়ারল্যান্ড, এইভাবে ভাগ করা হয়েছে। এবং সেখানে আগে জেলেরা থাকতো এবং তারা প্যাগান ছিল, এবং তারপরে তাদেরকে পরাজিত করে দিল কেল্টিক নামক একটা জাতি, যারা ফর্সা সুন্দর ছিল। তারপরে কেল্টিকদের পর এসেছিল রোমান বলে একটা জাতি। রোম সেই সময় খুব শক্তিশালী হয়ে গেছিল, এবং রোমানরা সেখানে সাম্রাজ্য স্থাপন করলো। রোমানদের জুলিয়াস সিজার এসেছিল, ঠিক আছে। এবং জুলিয়াস সিজারের পর সম্রাট ক্লডিয়াস এসেছিল, বা জেনারেল ক্লডিয়াস এসেছিলেন, যে পুরো ইংল্যান্ডকে দখল করেছিলেন। তারপরে একটা সময় রোমানরা ছেড়ে চলে যায়, এবং আমরা দেখতে পাই তখন জার্মানি থেকে তিনটে জাতি আছে, অ্যাংলো, জাটেস, স্যাক্সন। কি নাম? অ্যাংলো, জাটেস, স্যাক্সন। জাটেসরা ডিলিটেড হয়ে গেল এবং অ্যাংলো স্যাক্সন মিলে শুরু হলো অ্যাংলো স্যাক্সন যুগ। এবং তারপরে শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগের পরে হবে ফ্রান্স থেকে একটা জাতি আসবে, এবং তাদেরকে তারা নর্থ সাইড থেকে আসতো বলে নরম্যান বলা হতো, সেই জন্য অ্যাংলো নরম্যান যুগ। তারপরে একজন মহান কবি আসবেন, তার নাম হচ্ছে চসার। কি নাম? চসার, জিওফ্রে চসার, যিনি দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন। সেই যুগ চলবে। চসারের পর রেনেসা মানে নবজাগরণ হবে, বুঝতে পারলে কিনা? সেই নবজাগরণ অর্থাৎ নতুনভাবে সবকিছুকে জাগতে শিখবে, প্রশ্ন করবে, প্রিন্টিং প্রেস আবিষ্কার হবে, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এবং স্থাপত্য, ভাস্কর্য সবকিছু তৈরি হবে। নবজাগরণ, নতুন করে জেগে ওঠা। মানে প্রশ্ন এখানে যে প্রশ্ন ওঠে, তাহলে কি এরা কি আগে কখনো জেগে ছিল? দ্যাটস আ কোয়েশ্চেন। রেনেসা পড়তে গিয়ে রেনেসার মানে কি? রেনেসা মানে নবজাগরণ, মানে নতুনভাবে জেগে উঠলাম। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এরা কি আগে কখনো জেগেছিল? দ্যাটস আ কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর হলো এরা অনেক আগে একবার খুব উন্নত ছিল। সেটা কিন্তু গ্রিস নামক একটা দেশে, সেটাকে ক্লাসিক্যাল যুগ বলা হয়। কি বলা হয়? ক্লাসিক্যাল যুগ। তো যাই হোক, রেনেসা যুগ চলবে। রেনেসা যুগে আমরা ভালো ভালো নাটক পাবো, ভালো ভালো কবিতা পাবো, সনেট পাবো, 14 লাইনের কবিতা। সনেট ইজ দ্য পোয়েম অফ 14 লাইন, 14 লাইনের কবিতা, যেখানে উপরে 8টা লাইন থাকে, নিচে 6টা লাইন থাকে। উপরে 8টা লাইনকে অক্টেট বলা হয়, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হয়। এই কবিতার যে ছোট ছোট কবিতাগুলো, সেইগুলো পাবো। এবং এখানে সব আমরা ভালো ভালো সব সনেটার্সদের পাবো, ভালো ভালো নাটক পাবো, এখানে আমরা ইউনিভার্সিটি উইটসদের পাবো। তারপরে এই যুগটাও শেষ হবে। এই যুগটার পরে আসবে রানী এলিজাবেথের যুগ। কার যুগ? রানী এলিজাবেথের যুগ। মানে কুইন এলিজাবেথ সিংহাসনে বসবেন, এবং এটা হলো গোল্ডেন যুগ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের গোল্ডেন যুগ। কিন্তু এই যে লাইনটা বললাম, দাঁড়াও, রানী এলিজাবেথও একটা সময় মারা যাবেন। এবার রানী এলিজাবেথের যুগটা তো দারুণভাবে ব্যাখ্যা করব, ওই জায়গাটা খুব ভালোও লাগবে। কিন্তু একটা সময় রানী এলিজাবেথ মারা যাবেন, তারপর আসবে জ্যাকোবিয়ান এজ। কি আসবে? কিং জেমস ওয়ান সিংহাসনে বসবে। কে সিংহাসনে বসবে? কিং জেমস ওয়ান। তার জন্য নাম, ওর ডাক নাম ছিল জ্যাকব, তো সেই জন্য নাম হয়ে হবে জ্যাকোবিয়ান এজ। বুঝতে পারলে কিনা? তারপরে জ্যাকোবিয়ান এজও একটা সময় শেষ হয়ে যাবে, তারপরে আবার নতুন যুগ আসবে। এমনি করে আস্তে 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 পার হয়ে হয়ে আমরা আসবো, আস্তে আস্তে পার হয়ে হয়ে আমরা মডার্ন যুগে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে যুগগুলো একটা একটা করে পেরিয়েছে, একদম পুরনো যুগটা কি ছিল? একদম প্রাচীন যুগটা কি ছিল? সেটাকে বলা হয় ক্লাসিক্যাল এজ। সেটা কি বলা হয়? ক্লাসিক্যাল এজ। সব দিকে পুরনো যুগ ইউরোপের, যেটা উন্নত ছিল, খুবই উন্নত ছিল, তারপরে ধ্বংস হয়ে গেছিল। বুঝতে পারলে কিনা? সেই পুরনো যুগটার নাম হচ্ছে ক্লাসিক্যাল এজ। নামটাই সেই জন্য দেওয়া হয়েছে ক্লাসিক্যাল এজ। আজকের আলোচ্য বিষয় হলো ক্লাসিক্যাল এজ। আজকের আলোচ্য বিষয় হলো ক্লাসিক্যাল এজ। ক্লাসিক্যাল এজ মানে গ্রিস সভ্যতা বোঝায়। কিসের? গ্রিসের সভ্যতা। গ্রিস একটা সময় খুব উন্নত দেশ ছিল, এবং সেখানে আমরা অনেক কিছু শিখতে পারি, সেখান থেকে জানতে পারি। সেখানে ভালো ভালো সব কবি ছিল, সাহিত্যিক ছিল, নাট্যকার ছিল, সেখানে দার্শনিক ছিল। সেই যুগটা যেটা ছিল, দ্যাট ওয়াজ দ্য ক্লাসিক্যাল এজ। বুঝতে পারলি কিনা? এই ক্লাসিক্যাল এজে আমরা সব মহান মহান দার্শনিকদের কথা পাই। যেমন স্পা মানে কি? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। প্রথম অক্ষরগুলো দিয়ে স্পা বানায়। স্পা মানে বিউটি পার্লার, সে বলে না, মনে রাখার জন্য ওটা। সক্রেটিস ছিল দার্শনিকদের মধ্যে। ক্লাসিক্যাল এজের এবার কথা বলছি, যা কিছু এবার আলোচনা করছি সব ক্লাসিক্যাল এজ। ক্লাসিক্যাল এজ কোথায়? প্রাচীন যুগে। কোন যুগে? প্রাচীন অ্যাংলো স্যাক্সনদের আসার বহু আগে। বুঝতে পারলে কিনা? ক্লাসিক্যাল যুগ। সেই ক্লাসিক্যাল যুগ মানে গ্রিসে। কোথায় যেতে হবে আমাদের? গ্রিসে। গ্রিসে কেন? ক্লাসিক্যাল, আমরা তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি, মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ছি, তাহলে গ্রিসকে কেন জানবো? তার কারণ
ইংল্যান্ডের যা কিছু লিটারেচার আছে সব কিছু ওই গ্রিস থেকে ধার করা। কোথা থেকে ধার করা? গ্রিস থেকে। ক্লাসিক্যাল এজ থেকে নেওয়া সব কিছু, সেটাকে এরা মডিফাই করেছে পরে, বুঝতে পারলে কিনা? তার মানে এদের সোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল রাইটিং, সেটা হচ্ছে ক্লাসিক্যাল রাইটিং। তো যুগটা কেমন ছিল? ক্লাসিক্যাল যুগ প্রথমে বলবো মহান যুগ ছিল, গোল্ডেন এজ ছিল, অ্যাকচুয়াল গোল্ডেন এজ, ক্লাসিক্যাল এজ। সেখানে বড় বড় সব দার্শনিকরা এসেছিলেন, বড় বড় যোদ্ধারা এসেছিলেন, বড় বড় সাম্রাজ্য তৈরি হয়েছিল, এবং এই যুগে ডেমোক্রেসির মতো একটা উন্নত বিচারধারা এসেছিল ক্লাসিক্যাল যুগটাতে। কোন যুগে? ক্লাসিক্যাল যুগে, যেটা গ্রিস নিয়ে এসেছিল। তার সারা পৃথিবী আজকে ডেমোক্রেসি এনজয় করছে, কিন্তু ওয়েস্টার্ন লবির মত অনুযায়ী, ওয়েস্টার্ন পিপলদের মত অনুযায়ী এই ডেমোক্রেসিকে কে দিয়েছে? কে দিয়েছে? গ্রিস দিয়েছে। কে দিয়েছে? গ্রিস দিয়েছে, বুঝতে পারলে? আরেকটা ওপিনিয়ন আছে যেটা একটু কন্ট্রোভার্সিয়াল হবে। এই ওপিনিয়ন হচ্ছে যে ইন্ডিয়াতেও ডেমোক্রেসি ছিল, ষোড়শ মহাজনের কথা পেয়েছে, ষোড়শ জনপদ কথা পেয়েছে, ওইগুলো কী ছিল? ডেমোক্রেসি ছিল এই নামে। তো যাই হোক, ছেড়ে দাও। তো আমাদের যেটা স্ট্যান্ডার্ড রাইটিং আছে সেই হিসাবে আমি যাবো, যে সারা পৃথিবী যে আজ ডেমোক্রেসি নিয়ে চলছে, ডেমোক্রেসিকে কে এনেছিল? গ্রিসের লোকজন এনেছিল। কে এনেছিল? গ্রিসের লোকজন এনেছিল সারা পৃথিবীতে। 5th সেঞ্চুরি বিসি যীশু খ্রিস্টেরও জন্ম হয়নি, তারও আগে সভ্যতাটা। তাহলে কত পুরনো সভ্যতা ভাবো, যীশু খ্রিস্টের জন্ম পরে হবে, তার আগেকার সভ্যতার কথা বলছি আমি, বুঝতে পারলি কিনা? তো এই যে যুগটা, এইটা একটা মহান যুগ ছিল। তো এই যুগে আমাদের মনে রাখতে হবে 5th বা 4th সেঞ্চুরি বিসি। এই যে বিসি বিসি বলছি, দুটো শব্দ মনে রাখবে, বিসি আর এডি। বিসি মানে কি? বিসি মানে বিফোর খ্রিস্ট, আর এডি মানে কি? অ্যানা ডোমিনি। এটা হচ্ছে ল্যাটিন শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের পরের সালগুলোকে অ্যানা ডোমিনি বলা হয়, বুঝতে পারলে কিনা? আর যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালগুলো সেটাকে বিসি বলা হয়, বিফোর খ্রিস্ট বলে, মনে রাখবে। বিসি মানে বিফোর খ্রিস্ট, এ ডি মানে অ্যানা ডোমিনি, ল্যাটিন শব্দ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এটা এডিটাকে এখন অনেকে ইউজ করতে চাইছে না, এটাকে সিইও বলছে, কারেন্ট ইয়ার্সও বলছে, বুঝতে পারলি কিনা? যাই হোক, তো ক্লাসিক্যাল যুগ বলতে ওই 5th 4th সেঞ্চুরি বিসি অফ গ্রিক এম্পায়ারকে বোঝাতো, গ্রিক সাম্রাজ্যকে বোঝাতো। এবার গ্রিক সাম্রাজ্য ব্যাপারটা যখন আমরা গ্রিক সাম্রাজ্য বুঝি, আমাদের মধ্যে অনেকেই আছে আমরা মনে করি কি যে গ্রিক সাম্রাজ্য বলতে গ্রিস বলে একটা দেশ আছে সেইটার কথা আছে। না, এরকম নয় ব্যাপারটা, একদমই এমনি নয়। তাহলে কি? গ্রিস ছিল ছোট 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 বিভিন্ন দেশে খণ্ড বিখণ্ড হয়ে থাকতো, বুঝতে পারলি কিনা? পুরো জায়গাটাকে গ্রিস বলা হতো, বুঝতে পারলি? ইউনান কি বলা হতো? ইউনান, বুঝতে পারলে কিনা? যেমন ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, আমরা গোটাটাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলি, কিন্তু প্রত্যেকটাতে একটা একটা দ্বীপ রয়েছে। ঠিক সেই রকম গ্রিস একটা অঞ্চল ছিল, বুঝতে পারলে কিনা? যেখানে প্রত্যেকটা জায়গায় কোনোটার নাম স্পার্টা, কোনোটার নাম এথেন্স, কোনোটার নাম থিবস, এমনি করে করে নাম ছিল। এবং প্রত্যেকটা জায়গাতে স্বতন্ত্র রাজা থাকতো। কি থাকতো? একটা একটা করে রাজা থাকতো। এদের মধ্যে প্রায় হতে লড়াইও হতো, যারা জিততো তারা স্বাধীন থাকতো, আর যারা হেরে যেত তাদের গোলাম হয়ে থাকতে হতো। তাহলে এখানকার সোসাইটিটা বোঝা যাক এবার, গ্রিসের ক্লাসিক্যাল যুগের সোসাইটিটা কেমন ছিল। প্রথম কথা হচ্ছে ক্লাসিক্যাল যুগ বা গ্রিসের যুগে 3 ধরনের মানুষ বাস করতো। একটা হচ্ছে স্বাধীন পুরুষ, কারা থাকতো? স্বাধীন পুরুষ, রয়্যাল পুরুষ, মানে ওরা যুদ্ধ জিতেছে, বুঝতে পারলে কিনা? ওদের বাড়ির লোকজন, ওদের স্ত্রীরা, এইটা হলো একটা ক্যাটাগরি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 2 নাম্বার হচ্ছে ফরেনার্স, মানে তোমার দেশে বাইরে থেকে লোক এসে থাকতে পারে, বিজনেস করতে পারে, কিন্তু ভোট দিতে পারবে না, ইলেকশনে অংশ নিতে পারবে না, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে জড়াতে পারবে না, তাদেরকে ফরেনার্স বলা হচ্ছে, বুঝতে পারলে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? এটুকু বোঝে যাদেরকে মেটিক্সও বলা হতো। কি বলা হতো? মেটিক্স, যাদের আক্ষরিক নাম ছিল। আর 3 নম্বর হচ্ছে কৃতদাস ছিল। কি ছিল? কৃতদাস। এদের কোনো অধিকারই ছিল না, এদের মালিক যেটা বলতো এদিকে সেটাই করতে হতো, বুঝতে পারলি কিনা? যারা হেরে যেত যুদ্ধে তারাই স্লেভ হতো, তারাই স্লেভ হতো, বুঝতে পারলি কিনা? তবে গ্রিসে কিন্তু দেখা গেছে এই স্লেভ দিকেও অনেক অধিকার দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে, যেমন কিছু ক্ষেত্রে কিছু মালিকের উপর নির্ভর করতো বেসিক্যালি বলতে গেলে। কোনো ক্ষেত্রে দেখা গেছে স্লেভ দিকে পড়াশোনা করতে দেওয়া হয়েছে, ম্যানেজার পর্যন্ত বানানো হয়েছে, মহান যোদ্ধা পর্যন্ত বানানো হয়েছে, টিচার বানানো হয়েছে, এইরকম আমরা পেয়েছি গ্রিসে, বুঝতে পারলি কিনা? স্লেভরা সাধারণত কাজকর্ম করতো, তাদের অধিকার কিছু ছিল না ইন জেনারেল যেটা, এবং তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্যও করানো হতো, বুঝতে পারলি কিনা? বাট তাদের মালিকেই সব কিছু ছিল। এবারে এই স্লেভদের যদি ছেলে মেয়ে হতো তারাও কিন্তু স্লেভেই হতো, বুঝতে পারলি কিনা? তাহলে সমাজটা এই 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে রয়্যাল পিপল বা ফ্রি পিপল, স্বাধীন পিপল। 2 নাম্বার হচ্ছে বিদেশি
যারা এসে দেশে দেশে থাকবে কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অংশ নেবে না। আর 3 নাম্বার হচ্ছে স্লেভ, মানে কৃতদাস। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ডেবল? ক্লিয়ার? ওকে, এইবারে বুঝবো আমরা ক্লাসিক্যাল গ্রিস যে যুগটা, এটাকে কি যুগ বলা হয়? এটা গোল্ডেন এজ বলা হয়। এটা কি বলা হয়? গোল্ডেন এজ, রিয়েল গোল্ডেন এজ। বুঝতে পারলে কিনা? এইটাই ছিল গোল্ডেন এজ। তার কারণ এই সময় দার্শনিকরা এসেছিলেন। কোন 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 দার্শনিক বলো? বলো। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল তিনজনে বিখ্যাত। তো অ্যারিস্টটলের একটা বই আছে, নাম হচ্ছে পোয়েটিক্স। কি নাম? পোয়েটিক্স। আমাদের বিশেষ করে পড়তে হবে, সেটা কোর্সে আছে, পরের সেমিস্টারে হয়তো আমরা পড়বো পোয়েটিক্স। না, এই সেমিস্টারে একটু আলোচনা করে দেবো, বুঝতে পারলে কিনা? কিন্তু পার্টিকুলারলি পোয়েটিক্স বইটা আমাদের কোর্সে নেই, কিন্তু ওই লিটারারি টার্মস বুঝতে গেলে পোয়েটিক্স লাগবে, বুঝতে পারলে কিনা? তো পোয়েটিক্স আলোচনাও করবো। তো অ্যারিস্টটলের লেখা। কার লেখা? অ্যারিস্টটল। তো সক্রেটিসও লিখেছেন কিছু, অনেক মূল্যবান ওপিনিয়ন রেখেছেন সক্রেটিস। তারপরে আমরা প্লেটোর কথা পাই এবং তারপর অ্যারিস্টটলের কথা পাই, যাদেরকে সংক্ষেপে SPA বলা হয়। অ্যারিস্টটলেরও একজন শিষ্য ছিল, তিনি কিন্তু দার্শনিক হননি। ওনার নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। উনি মহান রাজা ছিলেন, আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট উনি প্রায় সারা পৃথিবীকে জিতে নিয়েছিলেন। কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা রং, সারা পৃথিবীকে জিততে পারেননি, বুঝতে পারলে কিনা? তিনি লড়াই করে 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 ভারতবর্ষ পর্যন্ত চলে এসেছিলেন এবং পুরুষ সাথে লড়াই করেছিলেন। শেষে কার সাথে লড়াই করেছিলেন? পুরুষ সাথে লড়াই করেছিলেন, বুঝতে পারলে কিনা? এই ঘটনাগুলো ঘটেছিল। এটুকু বোঝা গেছে সবার? বোঝা গেছে? এইবারে আমাদের জানতে হবে যে মহিলাদের অবস্থান কেমন ছিল এই যুগে, মানে গ্রিসের মানে ক্লাসিক্যাল যে এজটা ছিল, মেয়েদের অবস্থান কেমন ছিল? মেয়েদের অবস্থান কোনো যুগেই ভালো ছিল না, বুঝতে পারলে কিনা? তুমি যদি ইতিহাস ঘেটে দেখো, মেয়েদের অবস্থান কোনো যুগেই ভালো ছিল না। এবারে গ্রিসের ব্যাপারটা হচ্ছে কি, এদের আলাদা আলাদা রাজ্য আছে, তো রাজ্য বিশেষে মেয়েদের অধিকার আলাদা আলাদা হতো। যেমন তুমি যদি গ্রিসের দুটো সব থেকে উন্নত রাজ্যের কথা বলবো, গ্রিসের সব থেকে উন্নত রাজ্য, একটা নাম এথেন্স, একটা নাম স্পার্টা। এথেন্স ছিল কালচার, এথেন্স প্রচন্ড কালচার, কিন্তু এথেন্স আবার মেয়েদের বেশি স্বাধীনতা ছিল না, বুঝতে পারলে কিনা? এথেন্স প্রচন্ড কালচার, এখানে ভালো ভালো সাহিত্যিক, ভালো ভালো শিল্পী, ভালো ভালো নাট্যকার, দার্শনিক সব পাবে এথেন্সে, কিন্তু আবার মেয়েদের বেশি স্বাধীনতা নেই এথেন্সে। অন্যদিকে চলতো স্পার্টা। স্পার্টা আবার এথেন্সে ডেমোক্রেসি ছিল। এথেন্সে কি ছিল? ডেমোক্রেসি ছিল। কিন্তু তুমি স্পার্টাতে এসো, স্পার্টাতে স্পার্টা কি ছিল? অলিগার্সি ছিল, বুঝতে পারলে কিনা? ডেমোক্রেসি ঠিক ছিল না, ওখানে যারা ক্ষমতানিষ্ঠ মানুষ তারাই চালাতো বেসিক্যালি স্পার্টাটা, বুঝতে পারলে কিনা? এবং যে স্পার্টার ব্যাপারটা ছিল, মেয়েরা কিন্তু স্বাধীন ছিল স্পার্টাতে। স্পার্টাতে মেয়েরা প্রশিক্ষণ নিত, শরীর চর্চা করতো, এমনকি স্পার্টাতে মেয়েরা বিজনেস করতো, স্বাধীন ছিল, নিজের নামে প্রপার্টি কিনতে পারতো স্পার্টাতে, স্পার্টান লেডিজ, বুঝতে পারলি কিনা? এথেন্সে এটা ছিল না। এথেন্সে মেয়েরা নিজের নামে প্রপার্টি কিনতে পারতো না, এথেন্সে মেয়েরা স্বাধীন নয়, বুঝতে পারলি কিনা? কিন্তু স্পার্টাতে মেয়েরা স্বাধীন ছিল। তার কারণ কি? তার কারণ একটাই, যে পুরুষদেরকে বেশিরভাগ সময়ে যুদ্ধে এবং মিলিটারি সিস্টেমে থাকতে হতো স্পার্টাতে, বুঝতে পারলে কিনা? তাই বাড়ির সব কাজকর্ম, সমাজের বিভিন্ন কাজকর্মে মেয়েদিকে এগিয়ে আসতে হয়েছিল স্পার্টাতে, বুঝতে পারলে কিনা? কারণ পুরুষরা ভাব মিলিটারি ক্যাম্পে আছে সবসময় এবং সবসময় লড়াইয়ে মন দিয়েছে, তাহলে সমাজটাকে কে দেখবে? নারীরা দেখতো সমাজটাকে। তো স্পার্টান মেয়েরা খুব ক্যাপেবল ছিল, দক্ষ ছিল, বুঝতে পারলে কিনা? এইটা হচ্ছে স্পার্টা। তাহলে এথেন্স এবং স্পার্টার মধ্যে একবার কিন্তু লড়াই হয়ে গেল, বুঝতে পারলে কিনা? এবং লড়াই যখন হলো, ভয়ঙ্কর লড়াই হয়েছিল এথেন্স এবং স্পার্টার মধ্যে, যে লড়াইটা হয়েছিল, মানে যুদ্ধের কথা বলছি এবার। এই যুগে কি কি যুদ্ধ হয়েছিল? এই যুগে এথেন্স এবং স্পার্টার মধ্যে লড়াই হয়েছিল এবং সেখানে আলটিমেটলি এথেন্স হেরে যায়। কে হেরে গেছিল? এথেন্স। কিন্তু স্পার্টাও দুর্বল হয়ে গেছিল। স্পার্টা কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। তখন ওখানে একটা বিশাল দেশ ছিল, যেটাকে আজকে আমরা ইরান বলছি, ঠিক আছে? ওটা পার্সিয়ান সাম্রাজ্য ছিল। কি ছিল? পারস্য সাম্রাজ্য। কি ছিল? পারস্য সাম্রাজ্য। তো পারস্য শক্তিশালী হয়ে যায়, তো পারস্যের সাথে আবার লড়াই হয়েছিল গ্রিসের। গ্রিস তখন টিম করে শক্তিশালী, খুব একটা জোর নয়, গ্রিসের শক্তি কমে গেছে, বুঝতে পারলি কিনা? বহু বছর পরের কথা বলছি। এবং পারস্য শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু গ্রিস পারস্যকে হারিয়ে দিচ্ছে এবং সেটার উপর ম্যারাথন ওয়ার, এটাকে বলা হয় ম্যারাথন ওয়ার, বুঝতে পারলে কিনা? এই যুদ্ধের খবর একজন গ্রিক সৈনিক দৌড়ে কয়েক কিলোমিটার পার করে এসে খবর পৌঁছে দিয়েছিল, এই সুখবরটা, তারপরে মারা গেছিল। সেই জন্য এই যে ম্যারাথন রান সেখান থেকে তৈরি হয়েছে, বুঝতে পারলে কিনা? এই গ্রিক কালচারে আমরা যে অলিম্পিক গেমটা আজকে হয়, অলিম্পিক খেলা, ঠিক আছে? এই গ্রিস এই ক্লাসিক্যাল এজ থেকে শুরু, বুঝতে পারলে কিনা?
তার কারণ ওই অলিম্পিক 4 বছরে যেটা একবার করে হয় অলিম্পিক, হয় না, রাইট? ওটার মধ্যে কুস্তি থাকে, ওটার মধ্যে তোমার রান থাকে, দৌড় থাকে, ওটার মধ্যে বল্লভ ছোড়া, জ্যাভলিন থ্রো থাকে এবং ঘোড়া দৌড় থাকে, এমনি করে বিভিন্ন গেমস থাকে। অলিম্পিক সেই যুগ থেকে শুরু হয়েছিল। মাউন্ট অলিম্পাস বলে একটা পর্বত আছে, সেই পর্বতে জিউসের পূজা দিত আগে। জিউস ওদের দেবতার নাম, বুঝতে পারলে কিনা? তারপরে এই খেলাটা হতো। যখন এই খেলাটা হতো কোনো যুদ্ধ বিগ্রহ কিছু হতো না, বুঝতে পারলে কিনা? তার কারণ এই খেলাটা দেবতা জিউসকে খুশি করার জন্য হতো। তার কারণ দেবতা জিউস এই সমস্ত খেলাধুলা খুব পছন্দ করে, তো জিউসকে খুশি করার জন্য এই অলিম্পিক খেলাটা শুরু হয়েছিল। তার মানে আজকে যে আমরা অলিম্পিক বলে হাল্লা করি, সে অলিম্পিকটাও কোথা থেকে এসছে? গ্রিস থেকে এসছে। কোথা থেকে তৈরি হয়েছে? তার মানে বলো তো আজকের মডার্ন যুগেও এই প্রাচীন গ্রিস বা ক্লাসিক্যাল এজের ছোঁয়া আছে কিনা? অফকোর্স আছে, বুঝতে পারলে কিনা? আচ্ছা, তাহলে অলিম্পিক যে খেলাটা, সেটাও ম্যারাথন যে দৌড়, সেটাও এই গ্রিস থেকে এসছে, হ্যাঁ না? ঠিক। আমরা এবারে জানবো যে এই যে যুগটা ছিল, ঠিক আছে, মানে প্রাচীন গ্রিসের যুগটা যেটা ছিল, এখানে কোনো একজন মহান মানে শাসক ছিল কি, বা এইরকম কোনো শাসক যে যে পুরো বিখ্যাত হয়ে রয়েছে আজও? হ্যাঁ, কোনো ঐতিহাসিক ছিল কি? হেরোডোটাস। ঐতিহাসিকের নাম কি? হেরোডোটাস, দ্য ফাদার অফ হিস্ট্রি বলা হয় যাকে, ঠিক আছে, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস। সেই যুগে ইতিহাস লিখেছেন, বুঝতে পারলে কিনা? এই সমস্ত রয়েছেন। আর কি, এরা ধর্ম কি ছিল? এরা মূলত এই গ্রিসের লোকেরা, প্রাচীন গ্রিসের লোকেরা, এরা মূলত পলিগ্যামিস্ট ছিল। সরি, এরা মূলত কি ছিল? মনোথিস, পলিথিস। এরা কি ছিল? পলিগ্যামিস্ট বলে, পলিগ্যামিস্টও ছিল, নো ডাউট, ঠিক আছে। পলিগ্যামি আলাদা শব্দ। পলিগ্যামি হচ্ছে যার অনেকগুলো স্ত্রী থাকে, বুঝতে পারলে কিনা? সেটা হচ্ছে পলিগ্যামি, রাইট? তো দ্যাট ইজ দেয়ার। কিন্তু এরা পলিথিস ছিল, মানে যে অনেক ঈশ্বরে বিশ্বাস করে তাকে পলিথিস বলে, আর যে একটাই ঈশ্বরে বিশ্বাস করে তাকে মনোথিস বলে, বুঝতে পারলে? এরা পলিথিস ছিল এবং এদের অনেক দেবদেবী ছিল, যেইগুলো আমাদের ইংলিশ অনার্স করতে গেলে লাগবে, কাজে লাগবে ইংলিশ অনার্স পড়তে গেলে। সেই দেবদেবীদের নামগুলো কি কি? জিউস, দেবতাদের রাজার নাম জিউস। ও নিজের বোনকে বিয়ে করেছিল, বুঝতে পারলে? জিউসের বোন ছিল হেরা, হেরাকে বিয়ে করেছিল, বুঝতে পারলে কিনা? এবং হেরা ছিল খুব পবিত্র দেবী, বুঝতে পারলে কিনা? মানে তর্ক থাকতে পারে কথাটাতে, বাট এইরকম হয়েছিল যে জিউস অ্যাকচুয়ালি রেপড হেরা, বুঝতে পারলে, ইন এ ওয়ে, অ্যান্ড দেন গট ম্যারিড। মানে ছল করে ওর সাথে শারীরিক হয়েছিল, বুঝতে পারলে কিনা? জিউস কার সাথে? হেরার সাথে। এবার জিউসের আরও দুটো ভাই আছে, মানে ওদের দেবতাদের কথা বলছি, গ্রিক মিথোলজি দেবতাদের কথা বলছি। এই গ্রিক মিথোলজি তোমাকে ডিটেলসে পড়তেই হবে ইংলিশ অনার্স করতে গেলে। এবার গ্রিসের যে স্বর্গের দেবতাটার নাম, ওর নাম কি? জিউস। ওর স্ত্রীর নাম কি? হেরা, বুঝতে পারলে? আর জিউসের ভাই যে আছে তার নাম হচ্ছে পোজাইডন বা নেপচুন, সমুদ্রের দেবতা। কি নাম? পোজাইডন বা নেপচুন, সমুদ্রের দেবতা। তার আরেকটা ভাই আছে, তার নাম হচ্ছে হেডিস বা প্লুটো, ও নরকের দেবতা, বুঝতে পারলে কিনা? ও নরকে থাকে। কিন্তু হেডিস আর জিউসের মধ্যে প্রচণ্ড শত্রুতা রয়েছে, কেননা হেডিস চেয়েছিল আমি স্বর্গের দেবতা হবো, কিন্তু জিউস আর পোজাইডন মিলে তাকে নরকের দেবতা বানিয়ে দিয়েছিল। তো হেডিস বা ওই যে প্লুটো, ও নরকের দেবতা ছিল। ও মাটির নিচে থাকে। কোথায় থাকে? মাটির নিচে। আর তার মানে উপরটাতে থাকে বলতে গেলে জিউস, সমুদ্রে থাকে। পৃথিবীতে সমুদ্রের সংখ্যাটাই বেশি, তাই না? 70 ভাগ জল, 30 ভাগ স্থল, তাই না? তো সমুদ্রে থাকে কে? নেপচুন বা পোসাইডন। আর মাটির নিচে থাকে হেডিস, যে মৃত্যুদের দেবতা, বুঝতে পারলে? মৃত মানুষ, মৃত্যুর জগতের দেবতা হেডিস। তো এইগুলো রয়েছে। তাছাড়া এদের প্রেমের দেবী ছিল, ঠিক আছে ম্যাডাম? প্রেমের দেবীর আশীর্বাদ চাই কিনা আপনার? ঠিক আছে, ওকে। প্রেমের দেবী ছিল, তার নাম ছিল অ্যাফ্রোডিটি। কি নাম? অ্যাফ্রোডিটি। প্রিয়া, তুই সবার সাথে ঝগড়া করে নিবি, প্রেমের দেবীর সাথে ঝগড়া করিস না, বুঝতে পারলি? ওকে। তো প্রেমের দেবী যে ছিল তার নাম ছিল অ্যাফ্রোডিটি বা ভেনাস। কি নাম ছিল? অ্যাফ্রোডিটি বা ভেনাস। তো অ্যাফ্রোডিটির যে হাজব্যান্ড ছিল তার নাম হচ্ছে ভলক্যানো বা হেপাস্টাস। কি নাম ছিল? আমাদের যেটা বিশ্বকর্মার কনসেপ্ট, সেম ওদের একই, মানে দেবতার জন্য অস্ত্র বানাতো, ভলক্যানো বা হেপাস্টাস, বুঝতে পারলে? ওই হেরা এবং জিউসের ছেলে, ভলক্যানো বা হেপাস্টাস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ওদের যে যুদ্ধের দেবতা, ওর নাম হচ্ছে মার্স। কি নাম? মার্স, যুদ্ধের দেবতা, বুঝতে পারলে কিনা? তো এইরকম করে সব বিভিন্ন দেবদেবী রয়েছে। ওদের যে বুদ্ধির দেবতা এবং শক্তি দেবতা, ওর নাম হচ্ছে বুদ্ধি এবং শক্তি দেবতা এথেনা। কি নাম? এথেনা, বুঝতে পারলে কিনা? এরকম করে প্রচুর গড অ্যান্ড গডেস রয়েছে।
প্রতিশোধের দেবী রয়েছে ফিউরি, বুঝতে পারলে কিনা। তো এমনি করে তারপর তোমার ব্ল্যাক ম্যাজিকের দেবী রয়েছে হ্যাকেট, বুঝতে পারলে কিনা। এমনি করে অনেক দেবদেবীর সংখ্যা আমরা কথা পাই এই গ্রিক মিথোলজিতে এবং গ্রিক পুরাণে। তো কালচার, এদের সংস্কৃতি খুব উন্নত সংস্কৃতি, কাদের? গ্রিসের সংস্কৃতি, বুঝতে পারলে কিনা। এবং এদের ধর্ম নিয়েও জানলাম। এরা যদি কিছু ভবিষ্যৎবাণী জানতে যায় তো এরা একটা গুহায় চলে যেত, গুহাটার নাম হতো ওরাকেল অফ ডেলফি। কি বলা হয়? ওরাকেল অফ ডেলফি। প্রশ্ন হচ্ছে যে এই যুগে কি কিছু ভালো ভালো লেখা হয়েছে? এই যুগে ভালো ভালো লেখাগুলো এই যুগেই হয়েছে, ভালো ভালো লেখাগুলো কি কি? যেমন প্রথম কথা বলি, আমি তো ইতিমধ্যে অ্যারিস্টটলের পোয়েটিক্সের কথা বললাম, যা আজও আমাদের 2026-এ আমাদের কোর্সে ইনক্লুডেড, বুঝতে পারলে কিনা। এই 2026-এ তার মানে প্রাচীন গ্রিসের যুগে লেখা হচ্ছে, যেটা আজও আমাদেরকে জানতে হচ্ছে, বুঝতে পারলে কিনা। এই যে পোয়েটিক্স, তুমি না জানলে লিটারি টার্মসগুলো তুমি ক্লিয়ার করতে পারবে না। তোমার পোয়েটিক্স জানতেই হবে, ট্র্যাজেডি কি, কমেডি কি, এপিক্স কি, সব কিছু পোয়েটিক্সের আগে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা তৈরি হবে, তারপরে অ্যাডিং হবে তোমার অন্যান্য বিষয়গুলো, বুঝতে পারলে কিনা। মানে এই যে লিটারেরি টার্মস থাকে না, ট্র্যাজেডি কি, ট্র্যাজেডি কয় প্রকার, কত ধরনের সাব জনরা রয়েছে, কমেডি কি, রোমান্টিক কমেডি, তারপর যে বিভিন্ন ধরনের কমেডিগুলো রয়েছে, যেমন ধরো ট্র্যাজি কমেডি রয়েছে, ঠিক আছে, তারপরে ধরো তোমার যেটা প্যাস্টোরাল কমেডি রয়েছে, সমস্ত ধরনের কমেডি, সমস্ত ধরনের ট্র্যাজেডি, সেগুলো আস্তে আস্তে ভ্যারিফাইড, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। কিন্তু মূল স্ট্রাকচারটা আমরা এই পোয়েটিক্স থেকে পাই, যেটা অ্যারিস্টটল লিখেছিলেন। কে লিখেছিলেন? অ্যারিস্টটল। শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক এই যুগে লেখা হয়েছে। সফোক্লিস বলে একজন নাট্যকার ছিলেন, উনি লিখেছিলেন কি? সফোক্লিস বলে একটা নাট্যকার ছিলেন, উনি ইডিপাস লিখেছিলেন। কি লিখেছিলেন? ইডিপাস। ইডিপাস কি? ইডিপাসের গল্পটা তোমাদের জানতেই হবে, তার কারণ ইডিপাসটা হলো পৃথিবীর সবদিকে দুঃখের নাটক, সেটা হচ্ছে ইডিপাস, এই যুগে লেখা হয়েছে। ইডিপাসে কি হচ্ছে? ইডিপাস নামক একটা বাচ্চার জন্ম হচ্ছে। তো যখন বাচ্চাটার জন্ম হচ্ছে, ভবিষ্যৎবাণী হচ্ছে দ্যাট হি উইল কিল হিজ ফাদার অ্যান্ড ম্যারি হিজ মাদার, বুঝতে পারলে। ইডিপাসে যখন জন্ম হচ্ছে তখনই ভবিষ্যৎবাণী হচ্ছে যে সে তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করে নেবে, বুঝতে পারলে কিনা। দ্যাটস ইডিপাস। এবং এই যখন ঘটনাটা হচ্ছে তখন কি হচ্ছে? রাজা রানী ঠিক করছে যে আমরা শিশুটাকে মেরে ফেলবো, কিন্তু যে লোকটাকে মারতে দেওয়া হচ্ছে সে মারছে না, সে দয়া করে দিচ্ছে এবং সেই শিশুটাকে পাশের রাজা রানী, পাশের রাজ্যের রাজা রানীর কোলে তুলে দিচ্ছে। মানে পাশের রাজ্যের শিশুটা বড় হচ্ছে এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি শিশুটা একদিন জানতে পারছে যে সে নাকি এই রাজা রানীর ছেলে নয়। তখন সে ডেলফিতে যাচ্ছে, যেন ভবিষ্যৎবাণী হয়, বলছে যে আমি তাহলে ও জানতে চাইছে যে আমি এদের অরিজিনাল ছেলে মেয়ে কিনা, কিন্তু ডেলফিতে সেটা বলছে না। ডেলফিতে বলছে ইউ উইল কিল ইউর ফাদার অ্যান্ড ম্যারি ইউর মাদার, এমনি বলছে। তখন ও ভয় পেয়ে চলে যাচ্ছে এখান থেকে এবং নিজের রাজ্যেই ফিরে আসছে, নিজের রাজ্যে ফিরে আসছে। এখানে তার নিজের বাবার সাথে তার লড়াই হচ্ছে, সে নিজের বাবাকে মেরে ফেলছে এবং তারপর হি ম্যারিড হিজ ওন মাদার, বুঝতে পারলি কিনা। এই যে মানে ভাগ্য যদি তো সেট করে দেয় যে এইটা হবে তোর সাথে, কি করবি? ইডিপাসের দোষ আছে পুরো বিষয়টাতে, আছে না নেই বলো? যদি ভাগ্য লিখে দেয় তুমি কি করবে? ও তো পালানোর চেষ্টা করছে, কিন্তু ভাগ্য তোর লিখে দিয়েছে অমনি, কিছু করবার নেই তোর, ওইটাই ঘটবে। তুই এই দিক সেই দিক দৌড়। যদি তোর লেখা আছে আজকে পা ভাঙবে, তুই বিছানাতে বসে থাক, কিছু নড়িস না, দেখবি ফ্যানটা পড়ে গেল উপর থেকে, রাইট? যদি ভাগ্যে লেখা আছে তুই কেমন করে সরাবি ওটাকে, রাইট? ইডিপাসের ক্ষেত্রে ওই হয়েছে। তো গ্রিসের যে ট্র্যাজেডিগুলো না খুব ফেট ওরিয়েন্টেড, ভাগ্য নির্ভর, বুঝতে পারলে কিনা। এইটা হয়েছে ব্যাপারটা, রাইট? তারপর এই যুগে আরো দুটো দারুণ লেখা হয়েছে, সেটা হচ্ছে সেই জন্য এটাকে গোল্ডেন এজ বলা হয়, ক্লাসিক্যাল এজ বলা হয়। একটা হচ্ছে ইলিয়াড, একটা হচ্ছে দ্য ইলিয়াড, একটা হচ্ছে দ্য ওডিসি। ওডিসি বলে মুভি বেরিয়েছে এখন, কি সুন্দর মুভিটা করেছে, একই, বুঝতে পারলি কিনা। দ্য ইলিয়াড এবং দ্য ওডিসি, বুঝতে পারলে। হোমার লিখেছেন, অন্ধ কবি হোমার লিখেছেন। তাহলে এই যুগটাকে এমনি এমনি ক্লাসিক্যাল যুগ বলা হয় না। ইলিয়াডে পড়ে কি দেখতে পাবো? দুটো সাম্রাজ্য, দুটো ভালো দেশ রয়েছে, একটা গ্রিস, একটা ট্রয়। এবং এই ট্রয় এবং গ্রিসের যে লড়াই কাহিনী, যেটা অন্যদিন আমি ডিটেলসে বলবো, এখন আমাকে যুগটা পড়াতে দাও, বুঝতে পারলে কিনা। যে লড়াই কাহিনী হলো এবং ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, ডেস্ট্রয়েড হয়ে গেল, গ্রিস ধ্বংস করে দিয়েছিল, তার গল্পটা আমরা ইলিয়াডে পাই। কিসে পাই? ইলিয়াডে। এবং তারপর ইলিয়াডের অনেকগুলো ভালো যোদ্ধা ছিল, তাদের মধ্যে অ্যাকিলেস ছিল, অ্যাগামেমনন ছিল, এদিকে ওডিসিয়াস ছিল, এদিকে নেস্টর ছিল, অ্যাজেক্স ছিল, এমনি করে অনেক সব ফিনিক্স ছিল, এমনি করে সব মহান যোদ্ধাগুলো ছিল। এবার এদের মধ্যে
একজন যোদ্ধা খুব চালাক ছিল, যার নাম হচ্ছে ওডিসিয়াস। কি নাম? ওডিসিয়াস। ও যখন বাড়ি ফিরছে, সরাসরি বাড়ি ফিরতে পারছে না, ও কি হচ্ছে বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরছে এবং আলটিমেটলি ও বাড়ি ফিরছে। বুঝতে পারলে কিনা? আরো 10 বছরের জার্নি, লড়াই করলো 10 বছর, আবার বাড়ি ফিরতে তার 10 বছর লেগে গেছিল এবং মাঝে বিভিন্ন অ্যাডভেঞ্চার হলো, কোনো জাদুঘরের সাথে প্রেম হলো, এক চোখ বলে রাক্ষসের সাথে লড়াই হলো, লোটাস নামক ফ্রুট খেলো, তারপরে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, সেইগুলোকে ওরা ফেস করলো এবং আলটিমেটলি নিজের দেশ ইথাকাতে ফিরলো। তার ছেলে ওই ওডিসিয়াস বলে যে ক্যারেক্টারটা বাড়ি ফিরছে, ওর ছেলের নাম হচ্ছে টেলেম্যাকিউস, ওর স্ত্রীর নাম হচ্ছে পেনিলোপি। এরা যে বাড়িতে ওয়েট করছিল সেটা দেখতে পেলাম। এই জিনিসগুলো ওডিসিয়াস নামক এপিকে লেখা হয়েছে। তাহলে এই যুগটা এক কথা একটা অসাধারণ যুগ। বুঝতে পারলে কিনা? যেখানে আমরা ইলিয়াড, ওডিসি পাচ্ছি, ইডিপাস পাচ্ছি, এখানে আমরা অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স পাচ্ছি। বলো বুঝতে পারলে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? বোঝা গেছে? ইতিহাস বই পাচ্ছি, হেরোডোটাসের লেখা। বুঝতে পারলে কিনা? তা এক কথায় এত কিছু এই যুগটাতে হয়েছে। তাই সেই যুগটাকে আমরা গোল্ডেন এজ কেন না বলবো? মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কাছে এইটাই গোল্ডেন যুগ, এইটাই হচ্ছে গোল্ডেন যুগ। বল বোঝা গেছে কিনা? আর এই যুগেই তুমি ভাবো ডেমোক্রেসি তৈরি হয়েছে। কোন যুগে তৈরি হয়েছে? আজকে ডেমোক্রেসি ছাড়া কোথাও চলে না সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে একটাই সিস্টেম চলে, ডেমোক্রেসি সিস্টেম। অথচ এই ডেমোক্রেসি সৃষ্টি কোথায় হয়েছে? এই গ্রিসের থেকে। বুঝতে পারলে কিনা? এইটা হচ্ছে। তাহলে ডেমোক্রেসি এথেন্স থেকে, পার্টিকুলারলি গ্রিসের একটা রাজ্য নাম হচ্ছে এথেন্স থেকে তৈরি হয়েছিল। বুঝতে পারলে কিনা? অলিম্পিকও তৈরি হয়েছিল এখান থেকে এবং ফিলোসফাররা সারা পৃথিবীকে পাল্টে দিয়েছিল তাদের ওপিনিয়ন দিয়ে। বুঝতে পারলে কিনা? এবং এই যুগে ট্র্যাজেডি কমেডি আমরা পাই এবং এই যুগে একটা মন্দির তৈরি হয়েছিল। বুঝতে পারলে কিনা? সেটা অ্যাথেনা দেবীর মন্দির তৈরি হয়েছিল, যেটা 2400 বছর আগে, আজ থেকে প্রায় 2400 বছর আগে। ওই মন্দিরটা আজও আমাদের মুগ্ধ করে, এত ম্যাগনিফিসেন্ট টেম্পল আজও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভেঙে চুরে গেছে কিছুটা, কিন্তু তুই গেলে মুগ্ধ হয়ে যাবে। গ্রিসের ট্যুরিজম ওইটার উপর হয়। গ্রিসের লোকেরা এখনো কিন্তু ওইটাকে ওরা দে টেক প্রাইড অন দেয়ার কালচার। বুঝতে পারলে কিনা? রাইট। আলেকজান্ডার দ্য গ্রেট, যে একটাও যুদ্ধ হারেনি, ইন্ডিয়াতে এসে মারা গেছিলেন, জ্বরে মারা গেছিলেন। বুঝতে পারলে কিনা? আলেকজান্ডার দ্য গ্রেট। তো আলেকজান্ডার গ্রেট মাত্র 33 বছর বয়সে মারা যান, মাত্র 33 ইয়ার্স। তবে আলেকজান্ডার দ্য গ্রেটকে বলা হয় যে সিকান্দার বলা হয়, যে সারা পৃথিবীকে জিতেছে। বাট ইট ইজ টেকনিক্যালি রং ইনফরমেশন। সারা পৃথিবীর সব থেকে বড় সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট ছিল না, যদিও বলা হয় এটা। কেন? তার কারণে আলেকজান্ডার দ্য গ্রেটের থেকে বড় সাম্রাজ্য বানিয়েছিল জুলিয়াস সিজার, আর জুলিয়াস সিজারের থেকেও বড় সাম্রাজ্য বানাবে, জুলিয়াস সিজারের থেকেও বড় সাম্রাজ্য বানাবে, যাকে নিয়ে আমরা আলোচনা করব না, যে তার কারণ তার সাহিত্যে কোনো অবদান নেই লোকটার। কিন্তু একটা খুব ভয়ঙ্কর রাজা ছিল, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। কি নাম? পৃথিবীর সব থেকে বড় সম্রাট ছিল চেঙ্গিস খান। কি নাম? চেঙ্গিস খান। কিন্তু সে কোনো সাহিত্য ফাহিত্য করেনি, মঙ্গোলিয়ার লোক ছিল। বুঝতে পারলে কিনা? তো এবং খুব বর্বর ছিল লোকটা। বুঝতে পারলে কিনা? তার হিংস্র কাহিনী এখনো বর্ণিত হয় এবং লোকে ভয় পায় চেঙ্গিস খানের নাম শুনে। সেই সময় সবাই ভয় পেত। তো সেই চেঙ্গিস খান অবশ্য আমাদের ইন্ডিয়াতে হেরেছিল। চেঙ্গিস খান হেরেছিল কার সাথে? কার সাথে লড়াই করতে গিয়ে? আমাদের তখন রাজা ছিল আলাউদ্দিন খিলজি। কে রাজা ছিল? আলাউদ্দিন খিলজির কাছে হেরেছিল চেঙ্গিস খান। মানে দুটো জায়গাতে হেরেছিল। আর কোথায়? জাপানে গেছিল লড়তে, জাপানের সামুরাই যোদ্ধাদের কাছে হেরেছিল চেঙ্গিস খান। বুঝতে পারলে কিনা? এই দুটো। তো যাই হোক, চলে আয় মূল জায়গাতে। এই যে যুগটা ছিল, এই যুগটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে এরপর কি হয়, এই গ্রিসের লোকেরা লড়াই করতে শুরু করে। গ্রিসের লোকেরা সাম্রাজ্য নিয়ে মারপিট শুরু হয়ে গেল। বুঝতে পারলে? এবং আলটিমেট লড়াইটা যেটা হলো সেটা হলো স্পার্টা ভার্সেস এথেন্স। এবং এথেন্স ধ্বংস হয়ে গেল, স্পার্টাও উইক হয়ে গেল, তখন অন্যান্য রাজ্য শক্তিশালী হয়ে গেল। তাও এই লড়াই করতে করতে একটা সময় দেখো, যে সূর্য মধ্যাহ্ন গগনে কিরণ দেয়, সেই সূর্যই আবার পশ্চিম আকাশে অস্ত যায়। তো সাম্রাজ্যের এটাই নীতি, একটা সময় তুমি মধ্যাহ্ন গগনে কিরণ দেবে, কিন্তু সেই সূর্য সেই সাম্রাজ্যকেই একটা সময় ঢলে পড়তে হবে। বলো বুঝতে পারলে কিনা? এই সাম্রাজ্যেরও ধ্বংস হলো। কিন্তু এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার পর আরেকটা নতুন সাম্রাজ্য দাঁড়াচ্ছে ওই ধ্বংসস্তূপের পর। সেটাকে আমরা রোমান সাম্রাজ্য বলি। কি বলি? রোমান সাম্রাজ্য। সেই রোমান সাম্রাজ্য ওই ডেমোক্রেসি সিস্টেমেই চলতো। রোমান সাম্রাজ্য কি চলতো? ডেমোক্রেটিক সিস্টেম। এবং রোমান সাম্রাজ্যের যে মহারাজারা ছিল তাদেরকে বলা হতো সিজার। কি বলা হতো? জুলিয়াস সিজার, আগস্টাইন সিজার, এমনি করে
তো সিজারগুলো যারা ছিল সম্রাটগুলো রোমের খুব ভালো ভালো সম্রাট ছিল এবং এর ডিফেন্স মেকানিজম খুব ভালো ছিল, এরা খুব উন্নত ছিল, সেই যুগে সুপার পাওয়ার উঠলো। গ্রিস সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার অনেক পরে রোমান সাম্রাজ্যের উৎপত্তি, কিন্তু রোমান দিকেও ক্লাসিক্যালের আন্ডারে রাখা হয়, গ্রিস এবং রোম, বুঝতে পারলে কিনা? এই রোমানদের ধর্মটাও গ্রিসের মতো ছিল, শুধু নামগুলো একটু একটু পাল্টে ছিল। এখানে জিউস বলছে ওরা, এখানে জিউসেরা বলছে ওরা জুপিটার আর জুনো বলছে, কি বুঝতে পারলে কিনা? এরা এখানে পোসাইডন বলছে, ওরা ওখানে নেপচুন বলছে, এরা এখানে প্লুটো বলছে, ওরা ওখানে হেডিস বলছে, ব্যাস এইটুকু পার্থক্য, আর কিছু নয়। একই, সেম টু সেম, ধর্মটাও একই ছিল, সবই একই ছিল, শুধু গ্রিসের হাত থেকে রোমে চলে এলো ক্যাপাসিটিটা। অমনি পণ্ডিত মানুষরা এখানেও চলে এলো এবং এখানে ফিলসফি, আচ্ছা ফিলসফি যে বলছি, ফিলোজফি যেটা আমরা বলি বাংলাতে, ফিলোজফি দর্শন, ফিলসফি যেটা রয়েছে, হ্যাঁ, এই ফিলসফি মানে কি? লাভ অফ উইজডম, বুঝতে পারলে? ফিলসফি মানে কি? লাভ অফ উইজডম, বুঝতে পারলে কিনা? রোমানরা ক্যালেন্ডার তৈরি করলো, বলো তো তাহলে ক্লাসিক্যাল যুগের প্রভাব আজও রয়েছে কিনা? ক্যালেন্ডার দেখো না তুমি, এই যে যে দিনগুলো হয়েছে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, কারা বানিয়েছে? রোমানরা। তাহলে বলতে ক্লাসিক্যাল যুগের প্রভাব আজও মডার্ন যুগে রয়েছে কিনা? অফকোর্স রয়েছে, এটা ছাড়া তো চলবেই না, বুঝতে পারলে কিনা? সো এক কথায় বলা যেতে পারে এই যুগটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অবিচ্ছেদ্য। ইভেন রোমানদের আরেকটা বলে দিচ্ছি, দেখবি আমরা রোমান অক্ষরে লিখি, ক্লাস 5 লিখ, কেমন করে লিখবি? ভি, এটা রোমান অক্ষর। 5, আমরা 5 তো লিখে দিই না, ভি এর মতো লিখি, এটা রোমান অক্ষর। তারপর দেখলি 6, V1 লিখলাম, 7, V2, ক্লাস 10 X দিয়ে দিচ্ছি, ক্লাস 11 X11, X1, ক্লাস 12 X দুটো 1, এমনি করছে কিনা? এই অক্ষরগুলো রোমানদের তৈরি, রোমান নিউমেরালস বলা হয়, বুঝতে পারলে কিনা? যেটা আজও ব্যবহার হচ্ছে। তাহলে বলো তো এই যে ক্লাসিক্যাল এজ, সেটা আজও আমাদের মানে মুগ্ধ করে কিনা বা আমাদের প্রভাবিত করে কিনা? হ্যাঁ, সেই ক্লাসিক্যাল এজ একটা সময় ধ্বংস হয়ে যাবে বারবেরিয়ানস আক্রমণে। কাদের আক্রমণে? রোমানরা যখন উন্নত হয়েছিল তারা এসে ইংল্যান্ড দখল করবে, বুঝতে পারলে কিনা? প্রথমে আসবে জুলিয়াস সিজার, আর তারপরে আসবে জেনারেল ক্লডিয়াস, বুঝতে পারলে কিনা? আর ইংল্যান্ডকে ওরা ধ্বংস করবে না, উন্নত করবে, কিন্তু বারবেরিয়ানসদের আক্রমণ সহ্য করতে পারবে না রোমানসরা, তো রোমানসরা ফিরে চলে যাবে। তারপর ইংল্যান্ডের স্টোরি লাইনটা শুরু হচ্ছে, বলে বুঝতে পারলে কিনা? ওই যে অ্যাংলো স্যাক্সন, তারপরে অ্যাংলো স্যাক্সনরা আসবে, অ্যাংলো নরম্যান আসবে, চসার আসবে, রেনেসা আসবে, এলিজাবেথ আসবে, এলিজাবেথ পর জ্যাকোবিয়ান আসবে, বুঝতে পারলে কিনা? জ্যাকোবিয়ান যুগও শেষ হবে, জ্যাকোবিয়ানের পর আমরা পাবো মিল্টন এজ পাবো, মিল্টনের এজের পর পাবো রেস্টোরেশন যুগ পাবো, রেস্টোরেশন যুগ শেষ হবে, আলেকজান্ডার পোপ যুগ পাবো, আলেকজান্ডার যুগ শেষ হবে, 18th সেঞ্চুরি পাবো, 18th সেঞ্চুরির পর রোমান্টিক যুগ পাবো, রোমান্টিক যুগের পর ভিক্টোরিয়ান যুগ পাবো, ভিক্টোরিয়ান যুগের পর মডার্ন এজ পাবো, মডার্ন এজের পর এই যুগটা চলছে, পোস্ট মডার্ন যুগ চলছে। So this is history of English literature. ইংলিশ লিটারেচারের তাহলে প্রথম যুগ যদি বলি, সেটা হবে ক্লাসিক্যাল এজ। মানে যখন আমি ইংরাজি সাহিত্যের ইতিহাস বইটা লিখেছিলাম, বুঝতে পারলে কিনা, এইগুলোর উপর থরলি ওয়ার্ক করতে হয়েছিল। তো সেই জন্য জিনিসগুলো আমি নিজের মতো গল্পের মতো সাজিয়ে দিচ্ছি, তোমরা শুধু গল্প হিসাবে মনে রাখো। আরে নোটস ফোর্স তো দেবই, সেটা কি আছে, নোটস মুখস্থ করবে, পরীক্ষাতে লিখবে, কিন্তু জিনিসটাকে বুঝো, বুঝতে পারলে কিনা? গল্পের মতো মনে রাখো, so that it is going to be very easy for you. ঠিক আছে, এবার বলো কার কি কোয়েশ্চেন আছে। তবে যারা অনলাইনে আছো বা যারা ভিডিওটা দেখছো, ইউটিউবে দেখছো, তাদেরকে বলছি তোমরা যদি আমার সাথে অনলাইন ক্লাসে জুড়তে চাইছো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলাম, ইউ ক্যান জয়েন আস গাইজ 8926939467। আরেকবার শেয়ার করে দিই, 8926939467। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।